সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন নিয়ে। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর। আছেন দৈনিক কালের কণ্ঠের স্বাস্থ্য বিষয়ক সাংবাদিক জনাব আতাউর রহমান কাবুল। এছাড়াও আমার সাথে যুক্ত আছেন কানাডা থেকে কলামিস্ট ও অণুজীব বিজ্ঞানী ডক্টর শোয়েব সাঈদ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর শোয়েব সাঈদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নতুন সাউথ আফ্রিকান যে ভ্যারিয়েন্ট ওমিক্রন, তা নিয়ে বেশ আলোচনা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তাদের শঙ্কার কথা জানিয়েছেন। ঢাকা সহ অন্যান্য জায়গাও এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ এক ধরনের নানা ধরনের কথা আছে। কিন্তু সেই আলোচনায় যাওয়ার আগে আমি আপনার কাছ থেকে সহজভাবে শুনতে চাই, করোনার এই নতুন ভেরিয়েন্ট ওমিক্রন আসলে কতটা ভয়ঙ্কর। শুনতে চাই ডক্টর শোয়েব সাঈদ। জি, ধন্যবাদ কাঞ্চন ভাই, ধন্যবাদ এনটিভিকে আবারও কোভিড নিয়ে কথা বলবার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, ওমিক্রন, আসলে ওমিক্রন নিয়ে কনসার্নটা, ওমিক্রন কিন্তু আপনার ভিইউসি ভেরিয়েন্ট অফ কনসার্ন হয়েছে খুব দ্রুত গতিতে। আপনি যদি প্রোফাইলগুলো দেখেন, যে ওমিক্রন প্রথমে বতসোয়ানাতে পাওয়া যায় সম্ভবত আপনার 9-10 তারিখের দিকে নভেম্বরের। তারপর এটা আপনার দক্ষিণ আফ্রিকাতে ছড়িয়ে পড়ে কিছুটা। তারপর দক্ষিণ আফ্রিকা এটা নিয়ে কিছু কাজ করে এবং তারা 24 তারিখ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এটা জানায় যে এটার এই গত মঙ্গলবার। তারপর 26 তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে আপনার ভিওসি ডিক্লেয়ার করে। কাজে মানে ঘটনাগুলো খুব দ্রুত। কেন দ্রুত? কারণ এটার যে মিউটেশনের পরিমাণ এই পর্যন্ত যতগুলো ভেরিয়েন্ট অফ কনসার্ন, আপনারা জানেন যে আমি ইউকে ভেরিয়েন্ট থেকে শুরু করে আলফা, বিটা, গামা, ডেল্টা, আমাদের ভারত ভেরিয়েন্ট, যদি আমরা ওইভাবে বলি না, ডেল্টাই বলি, তখন এগুলাতে যে পরিমাণ মিউটেশন, তার চেয়ে অনেক বেশি পরিমাণ মিউটেশন ঘটেছে এই ভেরিয়েন্টটিতে। এবং বলা হয়ে থাকছে যে 50টি ভেরিয়েন্ট মিউটেশন হয়েছে। তার মধ্যে আপনার 32টি মিউটেশন ঘটেছে স্পাইক প্রোটিনে, যে স্পাইক প্রোটিন রোগ বিস্তারক আপনার ভূমিকা পালন করে। এমনকি আমাদের যে ভ্যাকসিনের যে মেকানিজম, সেখানে স্পাইক প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কাজে ওই জায়গাতে এতগুলি মিউটেশন কি অবস্থা দাঁড়ায়, সে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবং আতঙ্কের মধ্যে আরেকটি কারণ হচ্ছে যে আপনি জানেন যে রিসেপ্টর বাইন্ডিং ডোমেইন, আমরা আরবিডি বলি, এটি হচ্ছে যে আপনার আমার সংক্রমণ করার ক্ষেত্রে এটি একটি বিশাল ভূমিকা পালন করে। এটা যদি খুব টাইটলি বাইন্ড করে তাহলে আপনার খুব সংক্রমণ সক্ষমতা অনেক বেশি হয়। দেখা গেছে যে আমাদের ডেল্টা ভেরিয়েন্ট, যেটি ভারত ভেরিয়েন্ট বলে আমরা একসময় বলতাম, সেটিতে মাত্র 2টি মিউটেশন আছে এই রিসেপ্টর বাইন্ডিং ডোমেইনে, কিন্তু এই ক্ষেত্রে 10টি মিউটেশন আছে আপনার ওমিক্রনে। ওমিক্রন নামটি আপনারা জানেন যে তারা এই নামগুলা দিয়েছে কোড হিসেবে। এটা 15th আসলে সংখ্যা হিসেবে বলা হয়। এই জন্য পঞ্চম, আমরা আসলে এটাকে হিসাবে ধরি 5টি, ভিওসির শেষ 5ম নাম্বার। ফলে এই যে আপনার মিউটেশন, এই মিউটেশন গুলা খুব বিপজ্জনক কিছু জায়গায়। হ্যাঁ, কিন্তু মিউটেশন গুলার মোড অফ অ্যাকশন কি সেটি জানতে আমাদের আরো কিছু সময় লাগবে, 2-3 সপ্তাহ সময় লাগবে। আসলে কি ভয় পাবার কিছু আছে না কিছু নেই, কিন্তু যেহেতু এটা বিপজ্জনক, এজন্য সারা বিশ্ব আপনার খুব দ্রুততার সঙ্গে অ্যাকশন নিয়েছে এবং অ্যাকশন নিতে হবে। কারণ পরবর্তী যদি জানা যায় যে এটি রিয়েলি সংক্রামক এবং বেশি আপনার মানে বদ ধরনের, তখন আমাদের হাতে সময় থাকবে না। যার ফলে ধরেন গতকাল কানাডাতে 2টি পাওয়া গিয়েছে এবং নাইজেরিয়া থেকে আগত যাত্রীদের মধ্যে অটোয়া আপনার এয়ারপোর্টে তারা ডিটেক্ট করেছে। আপনার বেলজিয়ামে তো অনেক আগেই পাওয়া গিয়েছে, নেদারল্যান্ডে পাওয়া গেছে, অস্ট্রেলিয়ায় পাওয়া গেছে। ফলে এটি ছড়িয়ে পড়ছে। কিন্তু এটি কিন্তু এখন পর্যন্ত, আজকে আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে এটি কিন্তু আমাদের আরটিপিসিআর যে সিস্টেমে আপনার ডিটেক্ট করা যাচ্ছে। এটি একটি সুখবর যে এটাকে ডিটেক্ট করা যাচ্ছে দেখেই কিন্তু আমরা জানতে পারছি। ফলে বিভিন্ন এয়ারপোর্টে কিন্তু ডিটেক্ট করে করে ধরছে যে কার কার এটা আছে। এবং এটি ভ্যাকসিন ফাঁকি দিতে পারে, একটি সম্ভাবনার কথা বলা আছে। কিন্তু আপনারা কিন্তু একই ধরনের
আমি যদি এখানে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি, বলা হচ্ছে যে এই ওমিক্রন ভ্যাকসিন ফাঁকি দিতে পারে, এই জিনিসটা কি একটু আমাদের ব্যাখ্যা করবেন? তাহলে কি আমরা ভ্যাকসিন নেওয়ার পরও আমরা এইটা মানে ওমিক্রনে আক্রান্ত হলে রেহাই নাই, এরকম একটি ব্যাপার? ব্যাপারটি কিন্তু এরকম, কিন্তু এটি কিন্তু নতুন ঘটনা নয়। আপনার ডেল্টার সময় আমরা একই কথা বলেছি, ডেল্টার সময় একই কথা যে ভ্যাকসিন ফাঁকি দিতে পারে। এবং আপনার ভ্যাকসিন তো আসলে উহানের মূল ভাইরাসটিকে টার্গেট করে ডেভেলপ করা হয়েছে, এবং দেখা গেছে যে উহানের ভাইরাসটিতে যে ভ্যাকসিন 95% কার্যকর, এটি কিন্তু ডেল্টার ক্ষেত্রে 76 কার্যকর ছিল, অর্থাৎ 20% উইন্ডো ছিল আপনার রিইনফেকশন হওয়ার জন্য। এবং একই কথা এখন ওমিক্রনে বলা হচ্ছে যে ওমিক্রন কি আরো বেশি ফাঁকি দেয় কিনা, কিন্তু সম্পূর্ণ ফাঁকি দেবে। আজকে আমি একটা রিপোর্ট দেখছিলাম যে সম্পূর্ণ ফাঁকি দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, আমরা কারণ এখন পর্যন্ত যে তথ্যপত্র আছে তাতে সম্পূর্ণ ফাঁকি দেওয়ার সুযোগ নেই, আরো তথ্যপত্র দরকার, এই নিয়ে কোনো কনক্লুশন ড্র করা যাবে না। কিন্তু যদি ফাঁকি দেও, সেটা হচ্ছে আপনার ইনফেকশন করার ক্ষেত্রে। কিন্তু আপনার যদি ভ্যাকসিন নেওয়া থাকে, তাহলে যে সুবিধাটা আমরা পাই, আগের ভেরিয়েন্ট গুলো তাই ছিল যে আপনার হসপিটালাইজেশন এবং মৃত্যুর আশঙ্কা মানে ব্যাপকভাবে হ্রাস পায়। এখন এই তথ্যগুলো আসতে আমাদের 2-3 সপ্তাহ সময় লাগবে। দেখা যাবে যে আমরা এখন হইচই করছি, হয়তো তেমনটি নয়, এরকম একটা সম্ভাবনা আছে। জি, আমার মনে হয় আমি একটু ডক্টর হোসেনউদ্দিন শেখরের কাছে আসতে চাই। ডক্টর হোসেনউদ্দিন শেখর, ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ওমিক্রনকে ভেরিয়েন্ট অফ কনসার্ন বা উদ্বেগজনক ধরন হিসাবে বলেছেন। আমরা ডক্টর শোয়েব সাইদের কথাও শুনলাম, আপনি কি বলবেন? ভেরিয়েন্ট অফ কনসার্ন যে ব্যাপারটি, এটা ডেল্টার সাথে এটার পার্থক্যটা হয়েছে যে ভেরিয়েন্ট অফ কনসার্ন হতে গিয়ে ডেল্টার সময় লেগেছিল 2 মাস। 2 মাস অবজারভেশনের পরে এটাকে ভেরিয়েন্ট অফ কনসার্ন বলা হয়েছিল, এটা WHO করেছিল। আর এই ক্ষেত্রে কিন্তু সময় লেগেছে মাত্র 72 ঘন্টা। তো আরেকটি হলো যে 72 ঘন্টা আগেই কিন্তু মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক ধরনের মানে কথা বলেছে, একটু লাইট একটা বলেছেন, তারপরেই দেখলাম যে নানাবিধ। হ্যাঁ, whenever it has been identified as a variant of concern, তখন মুশকিল হলো কি যে আপনাকে কিন্তু এক্সট্রা একটা অ্যালার্টনেস ক্রিয়েট করেছে এই কথাটা বলে। তো এখন এটা অলরেডি 5 কন্টিনেন্টস অ্যান্ড 15 কান্ট্রিজের মধ্যে ছড়িয়ে গেছে। এবং এর মধ্যে যেটা হয়, একটু আগে ডক্টর শোয়েব যেটা বলছিলেন যে এই ধরনের এই মানে যেগুলোতে মিউটেশনের হারটা অনেক বেশি, যেখানে 2টা মিউটেশন নিয়ে ডেল্টা অত্যন্ত মারাত্মক একটা স্ট্রেইনে পরিণত হয়েছিল, তো সেই একই জায়গায় প্রায় 10টা মিউটেশন নিয়ে তার ট্রান্সমিসিবিলিটি কিন্তু অনেক হাই, কিন্তু এর লেথেলিটি কতটুকু হবে এই মুহূর্তে কিন্তু আমাদের হাতে ডাটা নেই, যারা কাজ করতেছে তাদের হাতেও নেই। ইট মে টেক্স মোর 2 উইকস যে বলা যে এটার কতটুকু প্রাণঘাতী হবে। তবে হ্যাঁ, এতটুকু বলা যায় যে যেগুলোতে মিউটেশনের হার বেশি সেগুলো হয় কি আপনার এদের লেথেলিটিও বেশি হবে, ট্রান্সমিসিবিলিটিও বেশি, লেথেলিটি বেশি। এবং সাউথ আফ্রিকাতে যেমন সাউথ আফ্রিকা মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ার যিনি, এক ভদ্রমহিলা, নামটা মনে করতে পারছি না, তো উনি বললেন যে এটার মানে যে সিমটমসগুলি, যেই সিমটমের সাথে আমরা পরিচিত এতদিন, এর সাথে একরকম নয়। এর সিমটমসগুলি একটু অন্যরকম কি যে এটা রিলেটিভলি ইয়াঙ্গার পপুলেশন এটার অ্যাটাক করে, এবং তাদের মধ্যে এক্সট্রিম ফ্যাটিক, অত্যন্ত ক্লান্ত বোধ করে, পেশিতে ব্যথা হয় এবং ড্রাই কফ হয়, এগুলি হলো এটার লক্ষণ। তাহলে তো এটা একটা সত্যি উদ্বেগজনক, কারণ আমরা তো ইয়াং জেনারেশনটা তুলনামূলকভাবে তো কম আক্রান্ত হয়েছে। কিন্তু এর চাইতেও বেশি উদ্বিগ্ন হওয়ার বিষয় যেটা, যে এই একটু আগে যেটা ডক্টর শোয়েব বলছিলেন যে এটা ভেরিয়েন্ট এসকেপ স্ট্রেইন, ভ্যাকসিন এসকেপ স্ট্রেইন। তো এখন ভ্যাকসিনকে যদি আপনার এসকেপ করতে পারে তাহলে কিন্তু একটা মহা বিপদ। এবং আরেকটা ব্যাপার যেটা আমি রিসেন্টলি দেখলাম যে ফাইজার বলতেছে যে আমরা টেইলার মেড ভ্যাকসিন, অর্থাৎ এইটাকে কিল করার জন্য আমরা 100 দিনের মধ্যে ভ্যাকসিন তৈরি করে ফেলতে পারবো আবার। তাহলে 100 দিনের মধ্যে ভ্যাকসিন তৈরি করা মানে হচ্ছে আপনাকে আবার ভ্যাকসিন নিতে হবে। ইট ইজ ইন্ডিকেটিং দ্যাট। তাহলে এই সমস্ত যদি চলতে থাকে, যেমন ধরেন আপনার কফের, আমরা যখন ঠান্ডা লাগে, ঠান্ডা কিন্তু ভাইরাস জনিত হয় এবং ঠান্ডার এগেনস্টে কিন্তু কোনো ভ্যাকসিন ডেভেলপ করতে পারা সম্ভব হয়নি। এর কারণ হচ্ছে এই যে ঠান্ডার জন্য যেই ভাইরাস, এটা এত বেশি মিউটেশন করে যে ভ্যাকসিন করে আপনি এটাকে প্রতিরোধ করতে পারবেন না।
তো সেই জন্য এটা করা হয় না। ন্যাচারাল ইমিউন সিস্টেমই কিন্তু এটাকে গার্ড দেয়। এখন এই ঘটনা যদি ঘটতে থাকে, আপনি কতদিন পরে পরে কয়টা ভ্যাকসিন তৈরি করবেন, সেটা এবং নিয়ে প্রশ্ন হবে। হ্যাঁ, এবং কত ভ্যাকসিন আপনি নেবেন। তো এই ক্ষেত্রে এটা একটা বড় প্রশ্ন, এটা একটা বড় মিউটেশন। এবং এই মিউটেশনটা যে করতেছে, এটা কিন্তু নিজেকে বাঁচানোর জন্যই সে করতেছে। সে চায় যে বেঁচে থাকতে, এবং বেঁচে থাকতে গেলে তার এই মিউটেশনগুলি করে সে এই যেই জায়গায় মিউটেশনগুলি হচ্ছে, যে 10টা মিউটেশনের কথা বললো, টোটাল মিউটেশন 32টা, 10টা হচ্ছে আপনার যেই জায়গায় মিউটেশন করলে সে হিউম্যান বডিতে অ্যাটাচ করতে পারবে, ACE2 রিসেপ্টারে বাইন্ড করতে পারবে সহজে, সেই জায়গাগুলোতেই সে মিউটেশনগুলি করেছে। এবং করার ফলে এর দেখেন অল্প সময়ের মধ্যে কিন্তু প্রায় 15টা দেশে ছড়িয়ে গেছে। এবং ভ্যাকসিন, যারা ডাবল ভ্যাকসিন নিয়েছে, কোয়ারেন্টাইনে ছিল, এই ধরনের মানুষকেও কিন্তু এটা আক্রমণ করেছে। কিন্তু একটা সুখবর এইখানে, যে আফ্রিকাতে যে 15 জন সাউথ আফ্রিকাতে আক্রান্ত হয়েছিল এই অমিক্রন দিয়ে, তারা কিন্তু উইথ মাইল্ড সিমটমস, এবং তাদেরকে কিন্তু ওই আপনার ওই টার্সিয়ারি লেভেলের কেয়ারে যেতে হয়নি, তারা সহজেই ভালো হয়ে গেছে। এবং এটাই যদি হয়, তাইলে হয়তো বা আমাদের এতটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। জি, জনাব আতাউর রহমান কাবুল, শুনতে চাই। হ্যাঁ, শেখর ভাই যেটা বলতেছিলেন, যে আফ্রিকার আমরা যে কয়জনের তথ্য যেটা পেয়েছি, তাদের কিন্তু ভ্যাকসিন নেওয়া ছিল। ভ্যাকসিনের ব্যাপারটা যেহেতু আসছে, অনেকের ভ্যাকসিন নেওয়া ছিল এবং নেওয়ার পরে তার অমিক্রণে সংক্রমিত হয়েছে। এটাই আমাদের জন্য আসলে বড় চ্যালেঞ্জ। এই ভ্যাকসিন যে সারা বিশ্বব্যাপী এখন যে ভ্যাকসিন চলছে, আমরা বাংলাদেশেও টিকাকরণ কর্মসূচি ব্যাপকভাবে এখানে চলছে, তো সেই ভ্যাকসিন তৈরি করতে কিন্তু একটা সময় গেছে এবং অনেক ব্যয় করে কিন্তু এই ভ্যাকসিন আমাদেরকে নিতে হচ্ছে। এখন যদি ভ্যাকসিনটাই অকার্যকর হয়ে যায়, এটাই হচ্ছে বিজ্ঞানীদের সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন যদি এই ভ্যাকসিন না কাজ করে, তো সেক্ষেত্রে এখন করণীয় কি? আপনি বলতে পারেন যে সেক্ষেত্রে করণীয় কি? আমাদের দেশে এখন এই যে আজকেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, খুবই ভালো, কিন্তু নির্দেশনা দিলেই হবে না। এখন পর্যন্ত আমি এই যে আজকে এনটিভিতে এখানে টকশোতে আসার আগে আমি রাস্তাঘাটে যে খেয়াল করে দেখলাম, আমরা এখন 2% মানুষ এখন পর্যন্ত মাস্ক ব্যবহার করি না। রাস্তাঘাটে যে সমস্ত লোকজনকে দেখবেন, 2% লোক মাস্ক ব্যবহার না। কিন্তু মাস্ক হচ্ছে, আমি যেটা ঘেটাঘেটি করে দেখলাম, মাস্ক হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনাকে পকেটে করে আপনি, অর্থাৎ মানে প্রতিষেধক নিয়ে যাচ্ছেন, মানে ব্যাপারটা এরকম। মাস্ক হচ্ছে আপনার পকেটে থাকতেছে, এটা হচ্ছে করোনার প্রতিষেধক। মাস্ক এমন একটা জিনিস যেটা কোনো ভ্যারিয়েন্টকে পরোয়া করে না, মানে সেটা যেই হোক, মাস্ক কিন্তু সেটা ঠেকাতে পারে একমাত্র। ইভেন কি টিকা কিন্তু ব্যর্থ হয়েছে কোনো কোনো জায়গায়। এবং এই যে আফ্রিকাতে আমরা দেখলাম যে টিকা নেওয়ার পরে কিন্তু তারা অমিক্রণে আক্রান্ত হয়েছে। বাংলাদেশেও অজস্র এরকম প্রমাণ আছে টিকা নেওয়ার পরে আক্রান্ত হয়েছে। তো সেক্ষেত্রে মাস্কের ব্যবহারটাকে আমাদের অতি বেশি বাড়াতে হবে। এবং এই ব্যাপারে কিন্তু আমাদের ওই যে নির্দেশনা দিয়েই ক্ষান্ত, এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে বলেন, জনগণের অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য এইবারে মনে হয় যে আমাদের একটা সুযোগ আসছে যে আমরা ব্যাপকভাবে মাস্ক ব্যবহারের দিকটা ভাবতে পারি কিনা। না, কিন্তু মাস্ক ব্যবহারের আমাদের মধ্যে এক ধরনের উদাসীনতা বলি, বা এক ধরনের একটু ফ্রি একটা টেন্ডেন্সি আসছে, যে আমি তো 2 ডোজ ভ্যাকসিন নিয়েছি। তো সেই ক্ষেত্রে আবার সেই জনগণকে কিন্তু মাস্ক পরানো এটা কিন্তু একটা ভুল ধারণা যে ভ্যাকসিন নিলেই করোনা হবে না। এটা শেখর ভাইরা ভালো বলতে পারবে, শোয়েব ভাইরা ভালো বলতে পারবে। মাস্ক নেওয়ার পরে কিন্তু বলা হচ্ছে যে আপনি ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু বলা হচ্ছে যে মাস্ক ব্যবহার করবেন। হ্যাঁ, মাস্ক হচ্ছে আপনার শুধু করোনা না, এই যে এখন শীতকালের সময়, এখন কিন্তু বাতাসে কিন্তু ধূলিকণা প্রচুর, শীতের সময় বাতাসে প্রচুর ধূলিকণা। অ্যাজমা রোগীদের জন্য মাস্ক ব্যবহার শীতকালে খুবই, মানে আমরা যেটা দেখেছি, খুবই প্রয়োজনীয় এবং অনেক উপকারী। সেক্ষেত্রে আপনি মাস্ক ব্যবহার করলে আপনি অন্যান্য জিনিস থেকে আপনি, আমি কিছুদিন আগে একটা রিপোর্টের ক্ষেত্রে আমি যেটা বিশেষজ্ঞদের বক্তব্য নিয়ে আমি দেখলাম যে গত বছরে অ্যাজমা রোগী, গত বছর যে পরিমাণ অ্যাজমা রোগী ছিল, এই 1 বছরে মাস্ক ব্যবহারের কারণে অ্যাজমা রোগীর সংখ্যা অনেক কমে গেছে এবং তাদের অ্যাজমার প্রকোপটা কমে গেছে। মানে করোনার কারণে মাস্ক ব্যবহারের কারণে তাদের অ্যাজমার যে প্রকোপ সেটা অনেকটা কমে গেছে। এবং মাস্ক ব্যবহারের এটাই হচ্ছে ইতিবাচক দিক। এই ব্যাপারটা আমার মনে হয় একটা সামাজিক আন্দোলনে আমরা পরিণত করতে পারি কিনা। জি, নিশ্চয়ই। আমার মনে হয় এই বিষয়ে আমরা কথা বলতে পারবো। আমার মনে হয় যে আমি একটা ছোট্ট বিরতি নেই, বিরতির পর ফিরে এসে ডক্টর শোয়েব সাইদ আপনার কাছে শুনতে চাই যে এই ভেরিয়েন্ট নিয়ে এত আমাদের আতঙ্কিত একটি ভেরিয়েন্টের কথা আমরা শুনছি। ইতিপূর্বে আমরা ডেল্টা ভেরিয়েন্টের কথা শুনেছিলাম, এখন আবার সাউথ আফ্রিকার এই ভেরিয়েন্টের কথা আসছে। এই বিষয়ে আমাদের করণীয় এবং তার সক্ষমতা কি করলে আমরা এই হাত থেকে রক্ষা পেতে পারি। জি, ধন্যবাদ। দেখুন, আমি ডক্টর শেখরের কথা শুনছিলাম যে উনি যে কথাটি বলেছেন যে 72 ঘন্টার মধ্যে এটি একটা ভেরিয়েন্ট অফ কনসার্ন।
এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এটি কনসার্ন হয়েছে বলেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো আপনার বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার সুপ্রিম বডি, তারা কিন্তু দ্রুত অ্যাকশনে গিয়েছে ওই মিউটেশনগুলোর কারণে। টোটাল আমি তো বলেছি যে টোটাল 50টি মিউটেশনে 32টি আছে স্পাইক প্রোটিনে আর 10টি আছে আপনার ডোমেইনে, রিসেপ্টর বাইন্ডিং ডোমেইনে। ফলে এটি একটা ভীতিকর অবস্থা তৈরি করেছে। এই ভীতিকর অবস্থার মানে থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি এটা কি কতটুকু ভীতিকর সেটার জন্য আমাদের 2-3 সপ্তাহ অপেক্ষা করতে হবে। কারণ প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে সিমটমটি খুব মাইল্ড এবং হয়তো বা সিরিয়াস হসপিটালাইজেশন বা ওইরকম মানে প্রয়োজন নাও লাগতে পারে, কিন্তু আমরা এখন কোনো উপসংহারে পৌঁছতে পারবো না আরো ডাটা না আসা পর্যন্ত। কারণ এটা যদি ইনভেট করে যদি আপনার মাইল্ড সিমটম হয় তাহলে এক পর্যায়ে এটা নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু আমরা এটার জন্য ডক্টর শেফ সিমটম যদি মাইল্ড হয় তাহলে আমরা এই ভেরিয়েন্টটা নিয়ে এত আতঙ্কিত হচ্ছি কেন? আপনার সিমটম মাইল্ড হচ্ছে, এখন যে কাজটি হয়েছে যে ভ্যাকসিন যারা নিয়েছে তাদের মধ্যে কয়েকজনের মধ্যে এটা দেখা গিয়েছে। এখন এই মাইল্ড কি ভ্যাকসিন নেওয়ার ফলে, যেটা অবভিয়াসলি অন্য ভেরিয়েন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে যাদের ভ্যাকসিন নেওয়া আছে তারা রিইনফেকশনের মধ্যে পড়লেও তাদের সিমটমটা সিরিয়াস হয় না, ওইটা কি নাকি না আপনাকে নতুন যারা ভ্যাকসিন নেয় নাই তাদের ক্ষেত্রে কি হয়? কারণ খুব বেশি সংক্রমণের সংখ্যা কিন্তু নেই এটার, ফলে আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। আর আমাদের 2020 সালের মার্চের অবস্থাতে এখন নেই, এখন বিশ্ব অনেক বেশি সুসজ্জিত, প্রত্যেকটি এয়ারপোর্ট সুসজ্জিত তাকে ঠেকানোর জন্য। আমাদের ভ্যাকসিন আপনার আছে, মাস্ক নিয়ে সচেতনতা তো আছে সমাজে, প্রথম দিকের অবস্থা নেই। ফলে আসলে এটা একটু সময় লাগবে বুঝতে যে এটা কতটুকু খারাপ। কিন্তু এই মুহূর্তে আপনার যে পয়েন্টটি ধরেছেন আমাদের করণীয়টা কি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কারণ তাত্ত্বিকভাবে এটি একটি ভয়ঙ্কর ভেরিয়েন্ট হতে পারে, কিন্তু ভয়ঙ্কর কিনা আমরা এখনো জানি না। কাজে আমরা যখন জানবো এটি ভয়ঙ্কর তখন এটা যদি সমাজে ছড়িয়ে পড়ে আমাদের আর কিছুই করার থাকবে না। ওই জায়গাটাকে আটকানোর জন্য কিন্তু সারা দেশ, আজকে দেখেন আজকে সকালে জাপান অনেক ইউরোপিয়ান দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ভ্রমণে, আমাদের ওই কাজটি করতে হবে। আজকে সকালে আজকে সন্ধ্যায় আমি আরেকটি টক শোতে ছিলাম যেখানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন এবং আমাদের প্রফেসর মুদাসসির আলী সাহেবও ছিলেন। ওখানে আমরা এই কথাগুলি এসেছে যে ওনারা যে দিক নির্দেশনা দিয়েছে, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর যে দিক নির্দেশনা দিয়েছে সে অবিলম্বে কার্যকর করতে হবে। আপনাদের টক শোতে আমি আগেও বলেছিলাম যে নামাজ, ঈদের নামাজ মসজিদে হবে না ঈদগাতে হবে, এটা স্বাস্থ্য অধিদপ্তরকে সিদ্ধান্তটা নিতে দিন, কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে ধর্ম মন্ত্রণালয়। আমাদের দেশে কিন্তু একটি বড় সমস্যা আছে, এখানে কানাডাতে আপনার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা যে গাইডলাইন দিচ্ছে বা স্বাস্থ্য অধিদপ্তর যে গাইডলাইন দিচ্ছে প্রধানমন্ত্রী এক্স্যাক্টলি সেই কথাই বলছেন। আমাদের দেশে তা কিন্তু নয়, মন্ত্রণালয়ে একটা মাতব্বরীর বিষয় থাকে। এখন এই অবস্থাতে যেটা হচ্ছে, আমি একটি আর্টিকেলে লিখেছি গত পরশুদিন যে আমাদের যেহেতু করোনা কমে এসেছে সার্বিকভাবে দেশে, ফলে আমাদের এতটাই তো টেস্ট করার দরকার নেই। তাহলে ওই টেস্ট করার লজিস্টিক গুলো, আরটিপিসিআর মেশিন গুলা যদি এয়ারপোর্ট গুলাতে, ইভেন স্থলবন্দর গুলাতে ডিপ্লয়েড করা যায়, হ্যাঁ, এবং টেস্ট করা যায়, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এই মুহূর্তে রাখবে। আপনারা যদি বেলজিয়ামের কথা ধরি যে ডিটেক্ট করেছে, আপনার আমস্টারডামে 13টি আপনার কেস ধরা পড়েছে, ওটোয়া এয়ারপোর্টে 2টি কেস ধরা পড়েছে, সব কিন্তু অ্যানালিসিস করে করে ধরা পড়েছে। আমরা যদি অ্যানালিসিস না করতে পারি, নীরবে আমাদের সমাজে মিশে পড়ে। আমি আজকে আগে টক শোতে শুনছিলাম যে ওই হোটেলে কোয়ারেন্টাইনে রাখলেও বাংলাদেশিরা ওই আপনার হোটেলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে বের হয়ে যায়। এটা কিন্তু অন্য উন্নত দেশে কিন্তু কল্পনা করা যাবে না। কাজে আপনার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের প্রচুর যোগাযোগ, প্রচুর লোক আসা যাওয়া করছে। অন্তত আগামী কয়েক সপ্তাহের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায় তাহলে এটা একটি ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে। এই জন্য আমাদের এয়ারপোর্টে টেস্ট করার ক্যাপাসিটি বাড়াতে হবে এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে। বাড়িতে ছেড়ে দিয়ে কোয়ারেন্টাইন করবেন, এটা হবে না। কাজে আগের ভুলগুলা করা যাবে না। 2020 সালে মার্চ, এপ্রিল, মেতে যে ভুলগুলা করা হয়েছে সেই ভুলগুলো এখন করা যাবে না। কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করতে হবে। এবং আপনি যদি জানেন যে বাংলাদেশে কিন্তু ওমিক্রন নেই, কিন্তু ভারত আজকে যে 10টা দেশকে তারা রেড তালিকাভুক্ত করেছে তারা কিন্তু বাংলাদেশের নাম ঢুকিয়ে দিয়েছে। ভারতের সাথে বাংলাদেশের সবসময় একটু অন্য উল্টাপাল্টা বিষয় থাকে, কিন্তু এটার মানে বুঝি নাই। এটা মানে হচ্ছে এরকম যে সীমান্তবর্তী এলাকাতে ঢুকে পড়ে কিনা ওইরকম কোনো ব্যাপার আছে। আমাদেরও একইভাবে এই কাজটি করা উচিত। ভারতে যদিও ওমিক্রন ঢুকে নাই, কিন্তু ভারতের বর্ডারটা আমাদের তো একটা বড় বিপদ। এবং ডেল্টার সময় আপনারা দেখেছেন যে আমের সিজনে কিভাবে ডেল্টা আমাদের এলাকাগুলোকে কবজা করেছে। কাজে যার ফলে স্থলবন্দর, বিমানবন্দর গভর্নমেন্টকে খুব দ্রুততার সঙ্গে খালি নির্দেশনা জারি করলেই হবে না, নির্দেশনা যারা বাস্তবায়ন করবে, বিশেষ করে আপনার আমাদের বিমান মন্ত্রণালয় কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। কারণ ওমিক্রন যদি ছড়িয়ে পড়ে, যদি
আমরা আল্লাহ না করে এটা যদি খারাপ হয় তখন একটা ভয়াবহ অবস্থার মধ্যে আমরা পড়ে যাব। জি, কাজে নিশ্চয়ই এখনই এটাকে ঠেকাতে হবে। আমরা কিন্তু দেখেছি যে 15 দফা স্বাস্থ্য মন্ত্রণালয় 15 দফা সুপারিশ করেছে, যে কিন্তু সেই 15 দফার অন্তত আজ পর্যন্ত এখন পর্যন্ত আমরা কিন্তু তা বাস্তবায়নের কোনো পদক্ষেপ দেখছি না। বিশেষ করে 15 দফার মধ্যে এই এয়ারপোর্ট ওই সব দেশের, যে সব দেশগুলোর সাথে এই ওমিক্রন ধরা পড়েছে সেসব সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়ার জন্য বলা হয়েছে। নিশ্চয়ই আমি আবার আপনার কাছে আসব। আমি একটু ডক্টর শেখরের কাছে যাই। ডক্টর শেখর, আপনি শুনছিলেন যে ভারত কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ সহ 39টা দেশের সাথে দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে এবং তার মধ্যে ইউরোপেরও মানে 27টি দেশ রয়েছে। আমরা এখন পর্যন্ত কিছু করছি না। বিশেষ করে এই সাউথ আফ্রিকা থেকে কিন্তু এখনো সাউথ আফ্রিকার সাথে মানে ফ্লাইট বন্ধ বা যোগাযোগ বন্ধ আমরা করছি না। কি বলবেন? এটা ইমিডিয়েটলি করা উচিত, এই কারণে যে আমাদের একদম খুবই নিকটবর্তী ইসরায়েল এবং হংকংয়ে, ইসরায়েলে 2টা এবং হংকংয়ে 5টা কেস অলরেডি বিন আইডেন্টিফাইড। হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, এশিয়ার মধ্যে মাত্র আপনি ইসরায়েল এন্ড হংকংই 2টা হয়েছে। ইসরায়েলে 2টা এবং হংকংয়ে 5টা। তো এই কেসগুলা আমাদের এটা ইন্ডিকেট করে যে 5টা কন্টিনেন্টের 15টা কান্ট্রিতে অলরেডি এটা ছড়িয়ে গেছে এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে এটা হাইলি ট্রান্সমিসেবল। এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন এটা লেথালিটি নিয়ে প্রশ্ন আসে, কিন্তু কথা হচ্ছে যে এটা যে জনস্বাস্থ্যের জন্য একটা বিশাল হুমকি, এই বিষয়েও কোনো সন্দেহ নাই। আর মৃত্যু হবে কি হবে না সেটা পরবর্তী কথা, কিন্তু আপনি এরকম একটা মানে হাইলি ট্রান্সমিসেবল প্যাথোজেনিক স্ট্রেইন যেটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, সেটা জানার পরে যদি ব্যবস্থা না নেন ইমিডিয়েটলি, কারণ এটা হচ্ছে কি একটা হিউম্যান চেইনে আপনি যদি কোথাও হিট করেন, এটা একটা স্তব্ধ একটা পুকুরের মধ্যে একটা ঢিল ছোড়ার মতো, সেখানে পানির যে তরঙ্গ আস্তে আস্তে চারিদিকে বিস্তার লাভ করে। তো এখানে ব্যাপারটা ঠিক তাই হবে, যেহেতু এগুলা একজনের থেকে আরেকজনের ছড়ায়, হাঁচি কাশি এগুলি সে ছড়ায়। তো এটা আপনি বন্ধ করতে গেলে আপনাকে ওই হিউম্যান কন্ট্যাক্ট চেইনটা ব্রেক করতে হবে। সেই চেইন ব্রেক যদি করতে না পারেন তাহলে কিন্তু আপনার ওই আগের যে রুলসগুলি, মাস্ক পরা, এবং আপনি জানেন যে ঢাকার ক্ষেত্রে পার্টিকুলারলি ইজ দ্য থার্ড মানে বোধহয় ওয়ার্স্ট সিটি ইন টার্মস অফ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। তো AQI এটা থার্ড মানে ওয়ার্স্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। তো এই হিসাবে কিন্তু আমাদের এমনি মাস্ক পরে রাখা উচিত ঢাকা শহরে ঘোরাঘুরি করার ক্ষেত্রে। আর এই ভাইরাসের কথা তো বাদই দিলাম। তো এই ক্ষেত্রে যদি আমরা না করতে পারি, এবং আমরা জানি যে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করতে পারি না, সো আপনার এয়ারপোর্টগুলি এবং অন্যান্য বন্দর আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে ইটালিতে পাওয়া গেছে। আমাদের কিন্তু প্রচুর বাংলাদেশি ইটালিতে থাকে এবং তারা কিন্তু আসা যাওয়া করছে। তো এগুলা যদি আপনি বন্ধ না করতে পারেন এবং অতি দ্রুত, এত থিকলি একটা পপুলেটেড কান্ট্রি আমরা, এখানে আপনি চাইলেও ওইভাবে ওই 3 ফিট দূরত্ব মেনটেন করা এবং আপনার ওই যে করা কি বলে স্যানিটাইজ করে রাখা, মাস্ক পরা, এটা হবে না। সো আপনার একটাই উপায় আছে যে এগুলাকে বর্ডারগুলিকে স্ট্রিক্টলি একটা স্ট্রিনজেন্ট মেজারের মধ্যে থাকা, সো দ্যাট আপনি এটা আইডেন্টিফাই করতে পারেন, RT-PCR ফ্যাসিলিটিসগুলি সেখানে এনশিওর করা, এবং যদি ওরকম লোক আসে তাহলে তাকে ইমিডিয়েটলি কোয়ারেন্টাইনে নেওয়া। এগুলি একটা। আর আপনি জানেন যে এই মুহূর্তে আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল সবই খুলে গেছে, সব খুলে দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে জাস্ট আমরা আবার একটা স্টেট অফ রিহেবিলিটেশন পর্যায়ে আছি। এই অবস্থায় যদি আবার একটা ঘটনা ঘটে এই ধরনের, এবং সেখানে যদি আবার ভ্যাকসিনের প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমাদের সাস্টেইন করা, এই ধাক্কা সাস্টেইন করা খুবই মুশকিল হয়ে যাবে আমি মনে করি। সো আমার থাকবে, আমার অবজারভেশন এটাই যে ইমিডিয়েটলি আমাদেরকে এই বাইরের থেকে যারা আসতেছে এবং যারা যাচ্ছে, ইভেন গিয়ে যারা আবার ঘুরে আসতেছে আমাদের দেশে, তাদেরকে চেক করা এবং ওই অ্যাকর্ডিংলি মেজার্স নেওয়া। জি জনাব আতাউর রহমান কাবু। শেখর ভাইয়ের সাথে এই ব্যাপারে আমি একমত। যে আমরা যদি মনে করেন যে এখন এয়ারপোর্টগুলো যদি সিল না করে দিই, বিশেষ করে ওই সমস্ত কান্ট্রিগুলো যেগুলো ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ, যেটা অন্যান্য আমেরিকা তো প্রথম দিনই ঘোষণা দিছে, দক্ষিণ আফ্রিকা সহ 6টা দেশে সম্ভবত প্রথম দিনই তারা এয়ারপোর্ট বন্ধ করে দিছে। এখন পর্যন্ত আমাদের দেশে কিন্তু এরকম স্পষ্ট কোনো ঘোষণা হয় নাই। তা আমার মনে আছে, আপনারও নিশ্চয়ই মনে আছে 2020 সালে যখন যে চীনের যখন ভাইরাস ছড়ালো,
2020 সালের প্রথম দিকে চীন থেকে কিছু যাত্রী বাংলাদেশে আসলো, তখন কিন্তু আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছিল যে আমাদের ব্যাপক প্রস্তুতি আছে, কিন্তু প্রস্তুতি আছে বলে কিন্তু আমরা তাদেরকে কিন্তু আমরা বাংলাদেশে এমনভাবে ঢোকাইছি যে সেখানে তাদেরকে বিমানবন্দরে দেখা যাচ্ছে যে স্ক্যানিং করে তাদের জ্বর মাপা হচ্ছে, মাপা হচ্ছে, কিন্তু আরটিপিসিআর সেভাবে কিন্তু তখন বসে নাই। এবং এর ফলে কি হলো, সারা দেশে কিন্তু ভাইরাস ছড়াই গেল। এবং খুব এই ভুলটা কিন্তু এবার করতে দেওয়া যাবে না। এখন আমার যেটা সাজেশন বলেন আর বক্তব্য যেটা বলেন যে হচ্ছে এয়ারপোর্টগুলো তো হচ্ছে একটা প্রবেশের একটা রাস্তা, মানে ভাইরাস বা ওই দেশ থেকে লোকজন আসে, এইটাকে খুব স্ট্রিক্টলি এই মুহূর্তে আমাদের দেখা উচিত। এই যে বাসে যাত্রী যাবে, স্বাস্থ্যবিধি মানবে, এইটা আবার যদি মনে হয় যে ভাইরাস ভিতরে ঢুকে যায়, মনে হয় যে অমিক্রন বাংলাদেশে কোনোভাবে ঢুকে গেল, তখন কি হবে, সারা দেশে লকডাউন চলবে, আবারই হবে। এইটা কত বড় ক্ষতি হবে, এবং সেই ক্ষতি কাটিয়ে ওঠাটা আমাদের জন্য আসলে কঠিন। সেক্ষেত্রে আমার মনে হয় যে মানে যে এন্ট্রি রোড, যেটা প্রবেশ পথগুলো আমাদের যদি বন্ধ করে দেওয়া যায়, এয়ারপোর্টগুলো যদি বন্ধ করে দেওয়া যায়, এবং এখনই এটা স্ট্রিক্টলি ঘোষণা দিতে হবে, সেক্ষেত্রে এয়ারপোর্টের এই কয়েকটা দেশ এবং যে সমস্ত দেশ ইতিমধ্যে সংক্রমিত হচ্ছে তাদের সাথে বিমান যোগাযোগ এবং অন্যান্য যোগাযোগগুলো বন্ধ করে দেওয়া, এবং একই সঙ্গে আমাদের স্বাস্থ্যবিধি যেন আমরা মানি। বিশেষ করে যে মাস্কের কথা যেটা বলা হলো, হাত ধোয়ার কথা বলা হলো, এগুলো কিন্তু আমরা এখন শিথিল হয়ে গেছে, এখন কিন্তু আমরা আগের মতো আর মানতেছি না। না, সেটা মানছি না, সেটা তো একটা জিনিস আছে, কিন্তু শুধু মাস্ক পরে হাত ধুয়ে কি এই ভেরিয়েন্টকে মানে মোকাবেলা করা এছাড়া যাবে? তো উপায় নাই, মানে এই মুহূর্তে তো আর কোনো কার্যকর কোনো ব্যবস্থা নাই। টিকা যেখানে ব্যর্থ হচ্ছে, সেখানে তো স্বাস্থ্যবিধি মানতেই হবে। মানে আমি তো আগেই বললাম যে মাস্ক এমন একটা জিনিস, এটা কোনো ভ্যারিয়েন্টকে পরোয়া করে না, তো মাস্কটা অন্তত আমরা সবাই ব্যবহার করি, এটা তো খুব সিম্পল একটা জিনিস। না, এটা কি ঠিক? আমি একটু ইয়ার কাছে শুনতেছি, মানে ডক্টর শেখর, মানে এরকম অতি মানে পাওয়ারফুল একটা ইয়াতে যদি নতুন যেই ভেরিয়েন্টের কথা বলছে অমিক্রন, সেটা কি মাস্ক পরে এটাকে রোধ করা যাবে? দেখুন, এটা ব্যাপারটা হচ্ছে যে যতক্ষণ না এটা আপনার কন্ট্রাক্টে যদি না আসতে পারে, তাহলে এটা যতই বাতাসে ভেসে বেড়াক তাতে কিছু, এটার একটা লাইফ আছে, সার্টেন টাইম পরে এটা ইট উইল ডাই ডাউন। যদি ইভেন সাধারণত আমরা যেটা দেখি যে ভাইরাস কোনো হোস্ট ছাড়া বেঁচে থাকতে পারে না। ইভেন ইন দিস পিকুলিয়ার কেস এটা যদি থাকেও, আপনি যদি আপনাকে রক্ষা করতে পারেন, কারণ আমাদের অ্যান্টিডোটটা তো এটাই। আপনি যেমন বিমানবন্দর বলেন কিংবা অন্য কোনো বন্দর বলেন, সেখানে আপনি চেক দেন যেন না ঢুকতে পারে মানুষ, কিন্তু মানুষের শরীরে এন্ট্রি করারও কিন্তু কতগুলি বন্দর আছে। সেটা হচ্ছে আপনার যে ওরাল কিংবা নেজাল, এইগুলো যদি আপনি বন্ধ করে রাখেন, তাহলে কি হবে কি, যে সেই রিসেপ্টারটা, যে একটু আগে কথা বলা হচ্ছে যে মানুষের শরীরে কতগুলি রিসেপ্টার আছে যেখানে গিয়ে সে বাইন্ড করে, সে তার রিসেপ্টার বাইন্ডিং ডোমিনা, আরবিডি বলে এটা সংক্ষেপে। ডক্টর শোয়েব বলতেছিলেন যে আরবিডি ডোমিনে 10টা মিউটেশন তার হয়ে আছে, তো এটা তাকে আরো ক্যাপেবল করেছে আমাদের ওই রিসেপ্টারগুলিতে বাইন্ড করার জন্য। এখন আপনি যদি মাস্ক পরে রাখেন, তাহলে কিন্তু সেই ওই রিসেপ্টারের সংস্পর্শে আসতে পারবে না, যদি না আসে তাহলে ইনফেকশনও হবে না। সেই জন্যই মাস্কটা পরে রাখাটাই বাঞ্ছনীয়, এবং যতক্ষণ আপনি আছেন, এবং ফ্রি এয়ারের মধ্যে থাকা, কনফাইন্ড এয়ারের মধ্যে না থাকা। ফ্রি এয়ারে থাকলে হয় কি, যেটা যেহেতু এটা বাতাসে ছড়াতে পারে, সেটা ফ্লো করে চলে যাবে। সেই জন্য মাস্ক পরাটা এবং স্যানিটাইজার ইউজ করাটা বাঞ্ছনীয়, অ্যাজ লং অ্যাজ দিস সিচুয়েশন ইজ প্রিভেলিং। ডক্টর শোয়েব সাঈদ, আপনার কাছে যেতে চাই এবং শুনতে চাই যে যেভাবে করোনা এই মুহূর্তে বাংলাদেশ সহ সারা বিশ্বেই এক ধরনের নিয়ন্ত্রণে ছিল, বাংলাদেশের তো অবস্থা অত্যন্ত ভালো, সংক্রমণের হার 1.something, বেশ কিছুদিন যাবতই তাই চলছে। এর মধ্যে অন্তত একদিন মৃত্যুহীন দিনও আমরা মানে পেয়েছিলাম। এমনি একটি সময় এই ভেরিয়েন্টের কথা যখন শুনছি আমরা, তখন আতঙ্ক আছেই, তো পাশাপাশি শঙ্কাও আছে। আপনার কাছে শুনবো যে তাহলে কি সারা বিশ্ব, বাংলাদেশ সহ সারা বিশ্বই এই আতঙ্কজনক অবস্থা থেকে বের হতে পারছে না? জি, ধন্যবাদ। ধরুন, আমরা গত 2 বছর যাবত, প্রায় 2 বছর, কারণ উহানের ভাইরাসটি প্রথম ডিটেক্ট হয়েছিল আপনার নভেম্বর মাসে চীন কয়েক সপ্তাহ লুকিয়ে রেখেছিল সেটি, এবং চীন আনুষ্ঠানিক ঘোষণা করে 8ই ডিসেম্বর। এই কয়েক সপ্তাহ লুকিয়ে রাখার ফলে এটা ছড়িয়ে যায়, যেটার জন্য চীনকে ব্লেম করা হয়। বাট এনিওয়ে, তাহলে 2 বছর আমরা পার করছি। এই 2 বছরের মধ্যে করোনা সিচুয়েশন আপস এন্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং সিচুয়েশন খুব সহসা যাবে তাও না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যতদিন পর্যন্ত ডিক্লেয়ার না করছে যে এটি উঠে গেছে, ততক্ষণ পর্যন্ত করোনার যে ব্যবস্থাপনা, এটা কিন্তু অ্যাক্টিভ থাকছে। আমি আপনাদের মাস্কের কথা শুনছিলাম। মাস্ক এবং স্যানিটাইজ করা, দূরত্ব মেনটেন করা, এগুলো প্রথম থেকেই যেগুলো আছে, এই অবস্থার কোনো পরিবর্তন হয় নাই।
এই অবস্থা অবশ্যই কঠোরভাবে মানা উচিত। এই অবস্থা যেখানে লুজ করবেন সেখানে সমস্যা হবে, এবং এই সমস্যা আমরা দেখছি কানাডাতে। বাংলাদেশে হয়তো আপনি বলছেন অনেক কমে গেছে, কানাডাতে টরন্টোতে গতকাল অনেক আপনার ইনক্রিজ করেছে। কারণ এখন ধরেন এখানে উইন্টার শুরু হচ্ছে, যে ঘরের ভিতরে লোকজনের মানে কনফাইনমেন্ট, যেটা ডক্টর শেখর বলছিল যে ফ্রি মানে এয়ার ফ্লোর একটা ইম্পর্টেন্স আছে। সামারে কমে যায়, কারণ সামারে আউটডোরে লোকজন বেশি যায়। উইন্টারে ইনডোরে থাকার ফলে গতকাল কিন্তু খুব আপনার স্পাইক করেছে টরন্টোতে, অন্টারিও প্রভিন্সে। সেটা কিন্তু ওমিক্রন না, সেটা ডেল্টাই মূলত। কাজে করোনা সিচুয়েশন কিন্তু আমাদের যায়নি, করোনা সিচুয়েশন আছে, ফলে যে আপনার নিষেধাজ্ঞাগুলো সেগুলো কিন্তু বলবৎ আছে। এবং করোনা সিচুয়েশনে আমি আমাদের সাংবাদিক কাবুল সাহেবের কথা শুনছিলাম, উনি চমৎকার একটা তথ্য দিয়েছেন। এটি কিন্তু বৈশ্বিক চিত্র, যে মাস্ক পরার ফলে ফ্লু শট নেওয়ার প্রয়োজনীয়তা কমে গেছে। ফ্লু, সর্দি কাশি, সাধারণ সর্দি কাশি সংখ্যা সারা বিশ্বে ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। সেটা কিন্তু মাস্কের বিউটি। কাজে মাস্কের অবস্থান থেকে আমাদের সরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই মিউটেশন হবে। আপনি আজকে ওমিক্রন শুনছেন, কালকে আরেকটা শুনবেন। যতক্ষণ পর্যন্ত কোভিড যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনার নতুন নতুন ভেরিয়েন্ট, বিধ্বংসী ভেরিয়েন্টের সম্ভাবনা থেকেই যাবে। এবং আমরা জানি না, এটা একটা ভিসিএস সাইকেল, আমরা কিন্তু সাইকেল থেকে বেরোতে পারছি না। কাজে মাস্ক পরলে ভেরিয়েন্ট যতই বিধ্বংসী হোক, সেই ভেরিয়েন্ট তো আপনাকে মাস্ক প্রোটেকশন দেবে। সেই মাস্ককে ব্যাথ করতে পারবে না যদি কোয়ালিফাইড মাস্ক আপনারা পরেন, আমরা যদি হাত স্যানিটাইজ করি। কিন্তু এই মুহূর্তে ওমিক্রনের ক্ষেত্রে যে জিনিসটি আপনারা এখানে আলোচকরা বলেছেন, এই মুহূর্তে আমাদের এন্ট্রি পয়েন্ট গুলাকে বন্ধ করতে হবে। আমাদের এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা, আসলে নির্দেশনা দিয়ে তো খালাস। আমাদের দেশে তো একটি বিশাল আমলাতান্ত্রিক সমস্যা, আমাদের রাজনৈতিক কালচারও বলেন এটি। আপনার কানাডাতে একবার এরকম হয়েছিল যে নতুন একটি ভেরিয়েন্টের খবর শুনে মাঝপথে আপনার এয়ারলাইন্স গুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু সেটা মাঝপথে একটি এয়ারলাইন্স কিন্তু একটি অর্ধেক পথ চলে আসলে তাকে কিন্তু ব্যাক করার উপায় থাকে না, তাকে ওই গন্তব্যে পৌঁছতে হয়। তখন আপনার পরিবহন মন্ত্রী নিজে এয়ারপোর্টে গিয়ে যাত্রীদের তদারকি করেছে, তাদের কোয়ারেন্টাইনে নিয়ে গেছে। অর্থাৎ ওরা মিনিটের মধ্যে, ঘন্টার মধ্যে অ্যাকশনে যায়। কিন্তু আমরা আলোচনা হয়, আমাদের সিদ্ধান্ত হয়, এই যে ব্যুরোক্রেটিক রেড ট্যাপ, এইটা থেকে তো আমরা বেরোতে পারছি না। কিন্তু এটার ফলে যেটা হবে, যে যদি আমাদের ওমিক্রন ঢুকে পড়ে এবং মিশে যায় সমাজে, সেটা এটা হবে ভয়ঙ্কর। আমরা আটকাতে পারবো, অনেক উন্নত দেশই হয়তো আটকাতে পারছে না, কিন্তু আমাদের তো মেজারমেন্টে থাকতে হবে, আমাদের তো আপনার প্রতিরোধ ব্যবস্থা থাকতে হবে। ইমিডিয়েটলি আমাদের এয়ারপোর্টে আমি যেটা বলছিলাম যে আপনার সরঞ্জাম অ্যানালাইসিস করার সক্ষমতা বাড়াতে হবে, লোকজনকে চেক করতে হবে, যারা একটু আপনার সাসপিশিয়াস তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে যেতে হবে। এগুলা করতে গেলে তো মিটিং করে সিদ্ধান্ত দিয়ে খালাস হবে না, আপনার প্র্যাকটিক্যালি প্রোঅ্যাক্টিভ হতে হবে। প্রোঅ্যাক্টিভনেসের অভাবে আমরা আবারও বিপদে পড়ি কিনা সেটা আমাদের ভয়। তাহলে গত 2 বছর থেকে আমরা কি শিখলাম? প্রোঅ্যাক্টিভের অভাবে কিন্তু আমরা অনেক ঝামেলায় পড়েছি বিভিন্ন সময়। তাহলে শিক্ষাটা তো কিছু হলো না। এই জন্য এই মুহূর্তে আমার সরকারের প্রতি একটা আবেদন থাকবে, সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু সিদ্ধান্তটা আপনার ইমিডিয়েটলি কার্যকর করবেন। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের যোগাযোগ আছে, সেই জায়গাটাতে একটু কঠোর নজরদারি না করলে কিন্তু বিপদ হবে আমাদের। জি, ডক্টর শেখর, যে কথা বলছিলেন ডক্টর শোয়েব সাইদ, যে আমাদের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা বলি বা আমাদের রাজনৈতিক কালচার বলি বা যাই বলি না এখন, এটা আমরা প্রত্যক্ষ করছি। এবং ঠিক এই মুহূর্তেও কিন্তু মানে যেসব দেশে এই ওমিক্রন ধরা পড়েছে সেখান থেকে আমাদের ফ্লাইটগুলো এখনও বন্ধ হয়নি। তাহলে এরকম একটি ঝুঁকির মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আমাদের দেশে যে রেড টেপিজমের কথা একটু আগে বললেন ডক্টর সাহেব, এটা কিন্তু অনেক আগের থেকেই, যে আমাদের এখানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক কিছু, যেমন ধরেন একটা অ্যাক্সিডেন্ট হলে ইমিডিয়েটলি তো আপনি হাসপাতালে নিয়ে যাবেন রুগীকে, কিন্তু সেখানে একটা ইন্টারভেনশন হয় পুলিশের, যে এটা কোন থানার অন্তর্গত, আগে থানার ক্লিয়ারেন্স লাগবে, তারপরে চিকিৎসা হবে, ততক্ষণে কিন্তু সিচুয়েশন অনেক খারাপ। তো এখন আমরা কিন্তু ওই যে একটু আগে যেটা বললো যে প্রম্পটনেস, আমাদের যে একটা সিচুয়েশন যখন ডিমান্ড করে যে আপনি ইমিডিয়েটলি অ্যাক্ট করবেন, তখন আমরা ওই রেড টেপিজমে হারিয়ে যাই। এবং আরেকটা হচ্ছে যে আমাদের পেশাগত দিক থেকে আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধের অত্যন্ত অভাব আছে,
যেখানে আমলারা ধরেন, এখানে বিজ্ঞানীরা আছে, এখানে একটা যখন আপনি এই ধরনের সমস্যা ফেস করবেন তখন কিন্তু আপনি মাল্টি সেক্টরাল লোকজনের উপস্থিতিতে এটা করতে হবে। এখানে সাংবাদিক থাকবে, বিজ্ঞানী থাকবে, চিকিৎসক থাকবে, অর্থনীতিবিদ থাকবে, আরও অন্য সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার্সরা এখানে পার্টিসিপেট করবে। কিন্তু এখানে আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যারা ডিসিশন মেকার তারা সব কিছুতেই ডিসিশন তারাই দেয়, এককভাবেই দেয়, এবং যার ফলে হয় কি যে আবার মন্ত্রণালয় টু মন্ত্রণালয় কিন্তু নেই, মানে কোঅর্ডিনেশন নেই। আপনি পাবলিক হেলথ ইস্যুগুলিতে দেখবেন যে একটা ইস্যু 10টা-12টা মন্ত্রণালয় ডিল করে, যার ফলে হয় কি যে ইউ নিড টু ব্রিং অল দিস থিং আন্ডার দ্য সেম আমব্রেলা। আদারওয়াইজ হবে কি, আপনি যদি মানে এই সমস্ত ডিজাস্টার মোকাবেলা করতে হয় এবং প্রম্পটনেস একটা মাস্ট, আপনি কত দ্রুত অ্যাকশনে যেতে পারেন, কত দ্রুত আপনার ডিসিশনকে এক্সিকিউট করতে পারেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমাদের দেশে যে সব কিছুতেই একটা ঢিলে ঢালা, সব কিছুতেই একটা সরকার মানে কি বলা যায়, প্রম্পটনেসের অভাব লক্ষণীয়। সেটা তো আছে, কিন্তু ওমিক্রন নিয়ে যে কথাটা বলা হচ্ছে তার সংক্রমণের ক্ষমতা এবং কি বলা যায় এটাকে, যে হ্যাঁ, যে যদি মৃত্যু ঝুঁকি যদি থাকে অথবা নাও থাকে, তাহলে কি আমাদের এতখানি সতর্ক হওয়ার দরকার আছে? অবশ্যই দরকার আছে, কারণ এটার যে ট্রান্সমিসিবিলিটি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, এটা লেথালিটি নিয়ে কোয়েশ্চেন আছে যে কতজনের মৃত্যু হতে পারে। তো ট্রান্সমিসিবিলিটির সবচেয়ে বড় দিকটা হচ্ছে যে যারা অলরেডি বিন ভ্যাকসিনেটেড তাদেরকেও সেটা আক্রান্ত করতেছে, যারা এডিকুয়েট মেজার্স নিয়ে রাখছে তাদেরকে অ্যাটাক করতেছে, এবং সেটাই হচ্ছে ভয়ঙ্কর দিক। এখন এরকম একটা কন্টাজিয়াস কেসকে আপনি তো ইমিডিয়েটলি যদি না করেন, এটা কিন্তু ফ্লেয়ার আপ করবে। তো এটা যদি করে তখন কিন্তু আপনার আর কিছু করার থাকবে না, তখন চারিদিকে ছড়ায় যাবে, আপনি কতজনকে চিকিৎসা দেবেন, লক্ষ লক্ষ লোক দিনের মধ্যে আক্রান্ত হয়ে যাবে, এবং আপনার পুরা জনশক্তি অচল হয়ে যাবে। যদি এরকম হয়, হয়তো মারা যাবে না, কিন্তু একটা লোক যদি সিক থাকে, আপনার কত কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, আপনার স্কুল কলেজগুলি বন্ধ হয়ে যাবে। না তো জি, এই সিচুয়েশনটাকে তো আপনি ইউ জাস্ট ক্যানট অ্যাফোর্ড দিস সিচুয়েশন, এটা আপনাকে তো অ্যাক্ট করতে হবে অ্যাকর্ডিংলি। হ্যাঁ, ইমিডিয়েটলি আপনাকে একটা মিটিগেশন মেজার নিতে হবে, আদারওয়াইজ যেটা হবে যে আমরা তাকিয়ে ডিসিশন নিতে নিতে এটা স্প্রেড করে যাবে। ইন্ডিয়া কেন নিচ্ছে? কারণ ইন্ডিয়া জানে যে ইন্ডিয়ার এত বড় পপুলেশনে এটা যদি একটা জায়গায় স্ট্রাইক করে, উইদিন ফিউ আওয়ার্স এটা আস্তে আস্তে ছড়ায় যাবে, এবং এই ব্যাপক জনগোষ্ঠী তখন একটা আনম্যানেজেবল সিচুয়েশনের সৃষ্টি হবে। তো আমরা যেহেতু জেনে গেছি ব্যাপারটা, এবং একটা আল্লাহর রহমত আছে এই দেশে যে গত 2 বছরে মাত্র 28,000 অ্যারাউন্ড 27,000 প্লাস সামথিং লোক মৃত্যুবরণ করেছে আমাদের দেশে সরকারি হিসাবে কোভিডে। সেটা কিন্তু খুব নগণ্য সংখ্যক এই টোটাল পপুলেশনের রেসপেক্টে। আমাদের স্ট্রিট অ্যাক্সিডেন্টে তার চেয়ে বেশি লোক মারা যায়, হার্ট অ্যাটাকে মারা যায়, কিংবা একজন মারা গেল মৃত্যু। কিন্তু করোনাতে কিন্তু সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে অন্যান্য দেশের তুলনায় অনেক কম মৃত্যু হয়েছে। কিন্তু এই যে স্ট্রেইনটা, এর যেহেতু ট্রান্সমিসিবিলিটি, সেই জন্য একটা ভয় যে না, আমরা যদি এখন মেজার্স নেই তাহলে আমরা এটাকে ঢুকতে দিব না, আর আমরা যদি ঢুকতে না দেই আমরা নিরাপদে থাকবো। আমার আরেকটি প্রশ্ন আছে, আমি একটু ডক্টর শোয়েব সাইদের কাছে একটু যাই। ডক্টর শোয়েব সাইদ, এখন এই ওমিক্রন নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, তার ক্যাপাসিটি, তার সক্ষমতা, তার অন্যান্য যে নেচার নিয়ে, এটা নিয়ে কি কোনো গবেষণা হলো নাকি না? ওইটাকে দেখেই কিভাবে এই বিজ্ঞানীরা অথবা আপনারা এটা বলছেন? যে প্রাথমিকভাবে যে মিউটেশনের সংখ্যাটা ছিল অত্যন্ত আতঙ্কজনক, এবং মিউটেশনের সংখ্যা এবং কোন জায়গায় মিউটেশন হয়েছে সেটা হচ্ছে প্রাথমিক তথ্য। কিন্তু সেটা কিভাবে এটা হলো, প্রুফড হলো কিভাবে? আপনার যখন অ্যানালাইসিস করে, আপনার এটা অনেক বেশি টেকনিক্যাল টার্ম। আমরা ধরেন স্ট্যান্ডার্ড যে ভাইরাসটা আছে তার কোন কোন লোকেশনে অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সিং গুলো কি অবস্থায় আছে, ওটা যখন চেঞ্জ হয়ে যায় তখন মেশিন ধরতে পারে যে ওই জায়গায় চেঞ্জ হতে, তার মানে নতুন মিউটেশন হয়েছে। আপনার স্ট্যান্ডার্ড যেটা হবে সেটা ধরেন ডেল্টা, যদি এখন স্ট্যান্ডার্ড হয়, ডেল্টার এগেইনস্টে কোন কোন জায়গায় তার সিকোয়েন্সিং এ পরিবর্তন হয়েছে সেগুলো তারা ধরতে পারে। সেগুলো ধরাতে তারা দেখছে যে কিছু কিছু সাইট, যে সাইটগুলো জানা আছে সেই সাইটগুলোতে মিউটেশন ঘটেছে। সুতরাং মিউটেশনটা কি ভয়ঙ্কর না এটা এমনি এমনি ভালো হয়ে যাবে, সেটার জন্য আমাদের সময় লাগবে। এখন ওই রিসার্চগুলো হচ্ছে। আপনার করোনার অ্যানালাইসিস, রিসার্চ এবং ভ্যাকসিন যে প্রোটেকশন, এগুলো এখন অনেক অ্যাডভান্স। আপনি 2-3 সপ্তাহের মধ্যে পুরো জিনিসগুলো আপনি জেনে যাবেন। এই কাজগুলো হচ্ছে, কিন্তু কাজগুলা হওয়ার আগ পর্যন্ত, সুনির্দিষ্টভাবে জানার আগ পর্যন্ত ইন্ডিকেশন হচ্ছে একটি বদ টাইপের ভেরিয়েন্ট। সুতরাং আমি এখনই যদি সাবধান না হই, আপনারা বাংলাদেশের কথা বলছিলেন, যে আমাদের রেড টেপের কথা আমরা বলছিলাম, আপনার বিশ্ব কিন্তু অ্যাকশনে গিয়েছে।
আপনার মানে উইথিন আওয়ার্স তারা অ্যাকশন নিয়েছে, তাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাদের জরুরি মিটিং হয়েছে, কাজে তারা অ্যাকশন নিয়েছে। জাপান তাদের এয়ারপোর্ট অলমোস্ট কয়েকটা দেশের জন্য আটকে দিয়েছে, এবং কানাডা, আমেরিকা, ইউরোপ সবাই করছে। মানে এটা করছে এই কারণে, কি হবে না হবে আমরা 2-3 সপ্তাহ পরে জানতে পারবো, কিন্তু আপাতত তো আপদটা যাতে না ঢুকতে পারে সেই প্রোটেকশনটা হচ্ছে জরুরি। আপনার লোকজনকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করবেন, সেটা তো কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু তার আগে এটা যাতে না ঢুকতে পারে সেটা হচ্ছে মেইন, এবং ওই জায়গাটাতে আমাদের এখন জরুরি ভিত্তিতে অ্যাকশনে যেতে হবে। আপনার কি হবে না হবে আমাদের সময় দিতে হবে, বিজ্ঞানীরা কাজ করছে। ইভেন এমনও বলা হচ্ছে যে ভ্যাকসিন হয়তো ওটা ওইরকম ভাবে ফাঁকি দিতে পারবে না, ফাঁকি দিলেও ভ্যাকসিনের যেহেতু ডেভেলপ করা হচ্ছে ওটা মেকানিজম বের করা হবে যে কিভাবে এটার সঙ্গে কম্পেট করা হবে। সেটা তো আগামী 1 মাসের ব্যাপার, বা কয়েক সপ্তাহের ব্যাপার, কিন্তু তার আগে যদি ঢুকে পড়ে ওই আপনার আমাদের ডক্টর শেখর যে শ্রম ঘন্টার কথা বলছিলেন, এটা একটা আতঙ্ক সৃষ্টি করবে, এটা স্কুল কলেজ বন্ধ করে দিবে, একটা আবার একটা অর্থনৈতিক সমস্যার মধ্যে আমরা পড়তে যাব। সেটার জন্য 2-3 সপ্তাহ প্রিকশন নেওয়াটা তো আমাদের জরুরি। তারপর আল্লাহর রহমতে যদি কিছু না হয় ভালো, কিন্তু কিছু হলে তো আমরা আটকাতে পারলাম। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। জি, ডক্টর শোয়েব সাইদ, শুনছিলাম আপনার কাছ থেকে ডক্টর জনাব আতাউর রহমান কাবুল। আমি আসলে দক্ষিণ আফ্রিকাকে ধন্যবাদ জানাই যে তারা এত অল্প সময়ে তারা যে সন্দেহটা পোষণ করছে যে এরকম অমিক্রনের নামটা প্রথমে ছিল B1.1.529, সেটাকে তারা একটা নাম কিন্তু প্রথমেই দিয়েছে, 1-2 দিনের মাথায় তারা একটা নাম দিয়েছে। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু ওই মুহূর্তে তারা জানতো না, এটা সম্পর্কে কিছু জানতো না। গত শুক্রবারে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মিটিং হলো, তারপরে তারা এটাকে ভেরিয়েন্ট অফ কনসার্ন বলা হয়েছে, যে মানে এত ভয়ানক এটা তারাও স্বীকার করছে, কিন্তু মানে অমূলক না। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার যে বিজ্ঞানীরা যে জিনিসটা তথ্যটা বের করছে বতসোয়ানা এবং একই সঙ্গে যখন আরো অন্যান্য দেশে যখন পাওয়া গেলো, সেই জিনিসটা কিন্তু প্রুভড হয়ে গেছে। এখন যেটা সোয়েব ভাই যেটা বললো যে এই জিনিসটার একদম ক্লিয়ার সিনারিটা পাইতে আমাদের আরো 1 থেকে 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে, বিজ্ঞানীরা কি বের করতেছেন। তো সেই জন্য এখন 1-2 সপ্তাহ মানে আমরা অপেক্ষা করব, তারপরে আমরা দেখবো যে এটা আসলে আলটিমেটলি তেমন একটা ক্ষতিকর না, আমরা আমাদের স্বাভাবিক জীবন আবার ফিরে আসবো। এটা না করে আমরা যদি এখন থেকেই সিরিয়াস কনসার্ন নিয়ে আমরা যদি এখন থেকে সতর্ক হই, আমরা তো এই দৃশ্য এখন আর দেখতে চাই না। যেটা আপনার হয়তো মনে আছে কিনা যে রাস্তায় রাস্তায় অ্যাম্বুলেন্স নিয়ে রোগী ঘুরছে, অ্যাম্বুলেন্সে রোগী মারা গেছে, অক্সিজেন একজনের কাছ থেকে খুলে আরেকজনকে দেওয়া হয়েছে। আজকে আমি এখানে টক শো করতেছি, এর আগে আমি এনটিভিতে যখন আসছিলাম তখন আমার আপন ভাই আমার এই টক শো দেখছে, অথচ আজকে দুঃখজনক যে আমার আপন ভাইও করোনায় গত এপ্রিলে মারা গেছে। তাকে আমরা হসপিটালে ভর্তি করলাম, সেখান থেকে নর্মাল থেকে আইসিইউতে গেল, একটা পর্যায়ে সে মারা গেল, অথচ তার বয়স বিলো 50। তো এই দৃশ্য আমরা দেখতে চাই না। যেটা শেখর ভাই বলতেছিলেন যে আমাদের মৃত্যু হার কম, কিন্তু আমরা এই মৃত্যু হার কম হইলেও আমরা এই ধরনের মৃত্যু চাই না। এই ধরনের মৃত্যু চাই না, মারা গেল তো সেটি আনএক্সপেক্টেড ডেথ, মানে এটা আনএক্সপেক্টেড, আমাদের কারো কিন্তু প্রত্যাশিত মৃত্যু না, এটা অ্যাক্সিডেন্টালি, এটা হচ্ছে যে একটা দুর্ঘটনা, মৃত্যু হয়ে গেছে, কিছু করার নাই। বাট করোনার জন্য যদি সতর্ক হয়ে যদি 28,000-এর জায়গায় যদি আজকে 10 জন মানুষ মারা যেত আজকে 28,000 জায়গায়, তাহলে তো আমাদের নিশ্চয়ই এত সময় নেই, একটু শেষ কথা শুনে আসি ডক্টর শেখর আপনার কাছে। অ্যাকচুয়ালি 28,000 মূল্য কি 2 লক্ষ মূল্য সেটা ব্যাপার না, কথা হচ্ছে যে এই যে ব্যাপক হারে আক্রান্ত হচ্ছে মানুষের অর্থনৈতিক, সামাজিক, মানসিক, শারীরিক যে ক্ষতিগুলি হচ্ছে সেগুলো অপূরণীয়, এবং জীবনহানি হলে তো আর এটা এই ক্ষতি আর মেজারি করার মতো না। তো এইগুলা যে ঘটনাগুলি ঘটছে গত 2 বছর ধরতে গেলে আমরা অচল একটা অবস্থায় ছিলাম, তার থেকে আমরা আস্তে আস্তে সচলতার দিকে যাচ্ছি। ঠিক এই মুহূর্তে এই অমিক্রনের আবির্ভাবের ফলে যে জিনিসটা হয়েছে যে বিশ্বের অনেক দেশ সতর্ক হয়ে গেছে, ইন্ডিয়ার মতো দেশ সতর্ক হয়েছে। আমরা ছোট্ট দেশ হলেও জনসংখ্যার দিক দিয়ে, পপুলেশন ডেন্সিটির দিক থেকে, পলিউশনের দিক থেকে আমাদের অবস্থান কিন্তু খুবই খারাপ। সেদিক আমাদেরকে অল মেজার্স নিতে হবে, এবং সেটা যদি নেই তাহলে আমরা অন্তত অমিক্রনকে ঠেকাতে পারলে আমাদের অর্থনীতির চাকা বলেন আর অন্য কিছু বলেন সবকিছু কিন্তু আমরা সচল করতে পারবো 2022-এ ইনশাআল্লাহ। জি নিশ্চয়ই। আজ হাতে আর সময় নেই। ডক্টর শোয়েব সাইদ, ডক্টর শেখর এবং জনাব আতাউর রহমান কাবুল, আপনাদের 3 জনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।